তো সামন ভাই, আমরা কি পরিচয় শেষ করে দিব? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা শেষ করে দিয়ে এখন ক্লাসে আগে যাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো আমাদের এই কোর্সের মেইন ফোকাস যেটা থাকবে সেটা হচ্ছে আইওটি ডিভাইস। হ্যাঁ, এক্ষেত্রে আমরা হচ্ছে একেবারে হচ্ছে বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স পর্যন্ত আমরা ট্রাই করব হচ্ছে ইমপ্লিমেন্টেশনের জন্য। তো আমরা মেইনলি শুরু করব হচ্ছে ইএসপি 8266 দিয়ে, যেটা হচ্ছে এক্সপ্রেসিভ ইলেকট্রনিক্স থেকে বানানো, যেটা মেইনলি হচ্ছে এখন সবচাইতে লো লেভেল, যেটাকে একেবারে বেসিক লেভেল বলা হয়, যে বেসিক লেভেলের কিছু প্রজেক্ট বানানোর জন্য বা বেসিক লেভেলের কিছু হচ্ছে ইকুইপমেন্ট বানানোর জন্য, যেটা আইওটি রিলেটেড, সেটার জন্য হচ্ছে এটা এই মডিউলটা ইউজ হয়। তো এই মডিউলটার মেইন পারপাসটা হচ্ছে কি, আপনাকে হচ্ছে একাধারে হচ্ছে ডুয়েল কোর একটা প্রসেসর দিবে, যেটা হচ্ছে 32 বিট। হ্যাঁ, এবং সেই সাথে দিবে আপনাকে হচ্ছে ওয়াইফাই কানেক্টিভিটি, যেটা দিয়ে আপনি হচ্ছে একাধারে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন করতে পারবেন। আপনি হচ্ছে একটা ডিভাইসকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, এবং হচ্ছে অনেক বড় প্রোগ্রাম, যেটাকে প্রায় হচ্ছে 4 MB রোম সাইজ পাবেন। আপনি 4 MBর মতো হচ্ছে আপনি একটা প্রোগ্রামকে এর ভিতরে হচ্ছে এক্সিকিউট করতে পারবেন। তো এর পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে ESP32। হ্যাঁ, ESP32 এর থেকে বড়, মানে হচ্ছে বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা একাধারে আপনাকে ডুয়েল কোর প্রসেসর দিবে 32 বিটের, এবং হচ্ছে এটার অ্যাডভান্স যেটা সেটা হচ্ছে আপনাকে ব্লুটুথ কানেক্টিভিটি দিবে, এবং হচ্ছে অনেক বেশি লাইব্রেরি ফ্যাসিলিটিস পাওয়া যায় এক্ষেত্রে। যেমন এটাতে আপনাকে হচ্ছে দুইটা হচ্ছে ইউআরটি সিস্টেম দিবে, যেটা হচ্ছে ইউনিভার্সাল হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। হ্যাঁ, এর ক্ষেত্রে এসপিআই থাকবে। এক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে এই ডিভাইসটাকে হোস্টে নিতে পারবেন। হ্যাঁ, এর ভিতরে কোনো একটা ওয়েব ওয়েব পেজ বা কোনো একটা ওয়েবসাইট কে আপনি হোস্ট করতে পারবেন। এখানে হচ্ছে স্পিপ আছে, যেটা হচ্ছে দেখা গেছে কি অনেক ক্ষেত্রে অনেক ডিভাইস আছে, যেটা আপনি ফিজিক্যাল ডিভাইসের অনেক ডাটা, যার ভিতরে স্টোর করে রাখতে হয়, বা হচ্ছে সেই ডাটাকে আপনাকে এক্সেল বা হচ্ছে কোনো একটা ডকুমেন্টে আপনাকে প্রিন্ট করতে হয়। তো এই ধরনের ফ্যাসিলিটিস আছে এই হচ্ছে ESP32 ভিতরে। তো যেটা একেবারে হাই ইকুইপমেন্ট, যেটা হচ্ছে একেবারে হাইলি প্রিফারেবল, যেটা আপনি হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারবেন এবং মাইক্রো কম্পিউটিং সেক্টর ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে রাসবেরি পাই। যেটা হচ্ছে অর্ডিনারি কম্পিউটারের মতোই, তবে অত বেশি পাওয়ারফুল না। তবে সবচেয়ে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এই রাসবেরি পাই। তো পরবর্তী একেবারে অ্যাডভান্সে যেটা করা হবে সেটা হচ্ছে STM32। তো STM32 হচ্ছে এমবেডেড সিস্টেমের মধ্যে সবচাইতে প্রয়োজনীয় এবং সবচাইতে ডিমান্ডেবল যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে STM32। আগে যে হচ্ছে আমরা জাভা ফোন গুলো ইউজ করছি, সেই জাভা ফোন গুলোর মেইন প্রসেসর ছিল হচ্ছে STM32। তো STM32, তো সেক্ষেত্রেও STM32 খুবই লো লেভেল প্রসেসর ইউজ করে আমরা আমাদের হচ্ছে জাভা ফোন গুলো পাইতাম। হ্যাঁ, তো যখন আপনি হচ্ছে প্রফেশনাল হিসাবে বা হচ্ছে যখন আপনার ফোকাস থাকবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, আপনি ডেভেলপার হবেন, তো সেক্ষেত্রে আপনাকে সবকিছু ছেড়ে আপনাকে যেতে হবে হচ্ছে STM32 তে। তো এই ছিল হচ্ছে টুলস এর সঙ্গে পরিচিতি। তো আপনাকে যখন হচ্ছে প্রফেশনাল হতে যাবেন, তখন হচ্ছে আপনার কিছু কিছু বিষয় থাকতে হবে, যেটাকে আপনাকে জেনে আসতে হবে এই পারপাসে। হ্যাঁ, তো সেটাকে আপনাকে প্রপার নলেজ থাকতে হবে যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাকে প্রোগ্রামিং জানতে হবে, যেমন হচ্ছে কি একেবারে বেসিক প্রোগ্রাম যেমন সি। হ্যাঁ, তারপরে হচ্ছে C++,
তারপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস, তারপরে পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড, তারপরে একেবারে যখন হচ্ছে আপনি হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের মেমোরি ম্যানেজমেন্ট বা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারকে একেবারে ল পাওয়ার কনজিউমে এবং হচ্ছে হাই পারফরমেন্সে যখন আপনি ইমপ্লিমেন্টেশন যাবেন, তখন আপনাকে হচ্ছে অ্যাডভান্স কিছু প্রোগ্রামিং জানতে হবে, যেমন হচ্ছে পয়েন্টার। তো মেমোরি ম্যাপিং এর ক্ষেত্রে বা মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবসময় আপনাকে হচ্ছে চেষ্টা করতে হবে যেন কম মেমোরি ইউজ করা যায়, বা হচ্ছে কি প্রসেসর যেন খুব বেশি পাওয়ার ইউজ না করে, প্রসেসর যেন খুব বেশি এক্সিকিউশন সাইকেলের মধ্যে না থাকে। এই জন্য আপনাকে জানতে হবে মেমোরি ম্যাপিং। হ্যাঁ, তো মেমোরি ম্যাপিং এর জন্য জানতে হবে আপনাকে হচ্ছে পয়েন্টার। তো পয়েন্টারটা হলো কি, পয়েন্টার হচ্ছে কি সি প্লাস প্লাস এর একটা হচ্ছে আলাদা পার্ট। তারপরে আপনাকে হচ্ছে যেহেতু হচ্ছে আপনাকে প্রোগ্রাম রিলেটেড কাজ করতে হবে, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করতে হবে, তো এই প্রোগ্রাম করতে গেলে আপনাকে বিভিন্ন হচ্ছে ইরর খাইতে হবে। যে ইরর, এমনও অনেক ইরর আছে যেগুলো হচ্ছে আপনাকে ডেটা শিট পড়ে পড়ে হচ্ছে বা হচ্ছে রেফারেন্স মডিউল পড়ে পড়ে আপনাকে হচ্ছে যে প্রোগ্রামগুলো লিখতে হবে। তো এই প্রোগ্রামগুলো লেখার ক্ষেত্রে আপনি অনেক ধরনের প্রবলেম ফেস করবেন, অনেক ধরনের বাগ ফেস করবেন। তো এইগুলো হচ্ছে কি ফাইন্ড করা শিখতে হবে যে আমার প্রবলেমটা অ্যাকচুয়াল কোথায়। তারপর হচ্ছে সেটাকে হচ্ছে আবার প্রবলেম, সেই প্রবলেমটাকে সলভ করতে হইলে আপনার বিভিন্ন ধরনের রেফারেন্স পড়তে হবে, বিভিন্ন ধরনের ডেটা শিট পড়তে হবে, বা বিভিন্ন ধরনের আহ, যেমন হচ্ছে স্ট্যাক ওভারফ্লো আছে, বা হচ্ছে বিভিন্ন ধরনের কমিউনিটি গাইডলাইন আছে। তো এই কমিউনিটি গাইডলাইন থেকে সে প্রবলেম গুলার হচ্ছে সলিউশন কি হইতে পারে, হ্যাঁ, এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। বা এই সমস্ত কিছু, যেমন হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট থেকে শুরু করে প্রবলেম সলভিং, এই সব কিছু করার মতো একটা মিনিমাম ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। তারপর যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিউটার নেটওয়ার্কিং ক্ষেত্রে জানতে হবে, খুব ভালোভাবে জানতে হবে কম্পিউটার নেটওয়ার্কিং কি, বা হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোটোকল সম্পর্কে জানতে হবে। তো আমাদের কোর্সের মেইন ফোকাসটা হচ্ছে কি আইওটি। আইওটিটার মেইনলি জিনিসটা হচ্ছে কি, যে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। হ্যাঁ, যে আপনার হচ্ছে একটা ফিজিক্যাল ডিভাইস আছে, যে যেমন অনেক আগে যে আমরা ডিভাইস গুলো ইউজ করতাম, যেগুলো হচ্ছে কোনো সবগুলো প্রায় অ্যানালগ ভার্সন ছিল। হ্যাঁ, যেমন হচ্ছে এখন যেগুলা লাইট ফ্যান থেকে শুরু করে অনেক ধরনের হোম অ্যাপ্লায়েন্স আছে, যেগুলো হচ্ছে কি আপনি ভয়েস কন্ট্রোল করতে পারবেন, বা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, তো এই কন্ট্রোলটা কেন আপনার হাতে আসছে? এই কন্ট্রোলটা হাতে আসছে যে আপনার ফিজিক্যাল ডিভাইসের সঙ্গে আপনি হচ্ছে ইন্টারনেটের একটা কানেক্টিভিটি তৈরি করছেন। তো এই ইন্টারনেটের যে কানেক্টিভিটি তৈরি হয়, এটা বিভিন্ন প্রোটোকল এবং বিভিন্ন প্রোটোকল রুলস হিসাব করে এই কানেক্টিভিটি তৈরি করা হয়, যেটা সম্পূর্ণ বেসিসটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। তো এই কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে আপনার একটা ভালো একটা ধারণা থাকতে হবে। হুম, তারপরে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে সার্ভিসিং টুলস বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টুলস বলি আমরা, যেটা যেটা একেবারে বেসিক লেভেল বলতে গেলে হচ্ছে আপনাকে সোল্ডারিং আয়রন ধরতে জানতে হবে। হ্যাঁ, কিভাবে সোল্ডার করতে হয় সে সম্পর্কে জানতে হবে। যেমন হচ্ছে যেটা হচ্ছে ডিপ আইসি বা হচ্ছে ডিপ ইকুইপমেন্ট যেগুলো আছে, ডিপ কম্পোনেন্ট যেগুলো আছে, এগুলোকে সোল্ডারিং করতে জানতে হবে, বা হচ্ছে এসএমডি কম্পোনেন্ট কিভাবে সোল্ডারিং করতে হয় সে সম্পর্কে জানতে হবে। হুম, তারপরে আপনাকে জানতে হবে যে আপনি যে ডিভাইস নিয়ে কাজ করবেন সেই ডিভাইস বা ফিজিক্যাল ডিভাইসের যে প্রপার্টিজ সম্পর্কে জানতে হবে। যে দেখেন, আপনি যখন হচ্ছে নোড এমসিইউ নিয়ে কাজ করবেন, তো নোড এমসিইউ এর অ্যাকচুয়াল প্রপার্টিজটা কি, আপনি কেন ইউজ করতেছেন, বা হচ্ছে কোন প্রজেক্টে আপনাকে এটা ইউজ করতে হবে। দেখা গেছে কি যে সিম্পল দুইটা এলইডি জ্বালানোর ক্ষেত্রে বা দুইটা রিলে কন্ট্রোল করার ক্ষেত্রে হচ্ছে আপনি নোড এমসিইউ বা হচ্ছে ESP32 ইউজ করতেছেন। এটা ইউজ করা একেবারে মানে বেঠিক তা না, যে হচ্ছে এটা ইউজ করলে আমার প্রোগ্রাম হবে না বা ডিভাইস রান করবে না, এমনটা না। কিন্তু দেখা গেছে কি যে শুধুমাত্র দুইটা এলইডি বা দুইটা রিলে চালানোর জন্য এই ESP32, যেটা হচ্ছে আপনাকে ওয়াইফাই কম্পিটাবিলিটি দিবে, সেটা হচ্ছে আপনি ইউজ না করলেও চলতো। এক্ষেত্রে সামান্য একটা হচ্ছে অ্যাটর্নি মাইক্রো কন্ট্রোলার বা সামান্য বেসিক আরডিনো যেটা, এগুলো ইউজ করলে হবে। তো অ্যাকচুয়ালি আপনাকে জানতে হবে যে আমি প্রজেক্টের জন্য আমার হচ্ছে কোনটা প্রয়োজন, যে ইফিশিয়েন্ট ওয়েতে বা কস্ট ইফেক্টিভ বিষয়গুলো চিন্তা করলে যে কোন মাইক্রো কন্ট্রোলারটা আমাকে ইউজ করতে হবে, এই সম্পর্কে আপনাকে জানতে হবে। হ্যাঁ, বা জানতে হবে হচ্ছে আপনার ফিজিক্যাল প্রপার্টিজ কি, যে দেখা গেছে কি নোড এমসিইউ আপনি ইউজ করতেছেন, কিন্তু আপনি হচ্ছে এটার হচ্ছে অনেক বড় ফিচারটা কি হচ্ছে, আপনাকে হচ্ছে কি সমস্ত কম্পিউটার নেটওয়ার্কিং প্রোটোকল এখানে সাপোর্ট করে, এবং আপনাকে একাধারে হচ্ছে কি ওয়াইফাই কানেক্টিভিটি তৈরি করে দিচ্ছে। আর এর র্যাম কত, এর রম কত, তারপর হচ্ছে এর এস র্যাম কত, এটা হচ্ছে ডুয়েল কোর না হচ্ছে সিঙ্গেল কোর প্রসেসর কিনা,
হ্যাঁ, এটাকে যখন হচ্ছে আমি মাল্টিটাস্কিং এ নেব তখন হচ্ছে কি এটা কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে। হ্যাঁ, তারপর হচ্ছে এটার হচ্ছে ইউআরটি সিস্টেম আছে কিনা, ইন্টারাপ্ট সিস্টেম আছে কিনা, বা ইন্টারাপ্ট কন্ট্রোল আছে কিনা, এগুলো সম্পর্ক জানতে গেলে আপনাকে ফিজিক্যাল প্রপার্টি সম্পর্কে জানতে হবে। তো আমি দ্রুত একটু শেষ করে দিতে যাচ্ছি যেহেতু একটু সময় কম। এরপর আপনাকে জানতে হবে বেসিক ইলেকট্রনিক্স। বেসিক ইলেকট্রনিক্স আপনাকে মাস্ট জানতে হবে, তার কারণ আপনি যে ডিভাইস নিয়ে কাজ করবেন সম্পূর্ণ ডিভাইসটা বা সম্পূর্ণ কোর্সটা আপনার ইলেকট্রনিক্স এর উপরে। হ্যাঁ, দেখা গেছে কি যে আপনি হচ্ছে ডায়োড সম্পর্কে জানলেন না বা ক্যাপাসিটর সম্পর্কে জানলেন না, বা কিছু কিছু লিনিয়ার রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর আছে, যেমন 7805, 7812, বা যেটা আমরা হচ্ছে দোকানে গেলে বলি 78/5, 78/12। হুম, বা বাক কনভার্টার, বুস্ট কনভার্টার, তারপর হচ্ছে ছোট ছোট ট্রান্সফরমার, বিভিন্ন ধরনের হচ্ছে মডিউল, এগুলো সম্পর্কে আপনার বেসিক ধারণাগুলো থাকতে হবে, যে একটা ট্রানজিস্টরকে কিভাবে সুইচিং মোডে নিতে হবে, তারপর হচ্ছে কি একটা হচ্ছে অপটো কাপলারকে আমাকে কিভাবে ড্রাইভ করতে হবে, বা একটা হচ্ছে ড্রাইভ আইসি আমি কেন ইউজ করব। হ্যাঁ, এই সম্পূর্ণ কিছু আপনাকে যখন হচ্ছে কাজ করবেন তখন তো আপনাকে হচ্ছে বেসিক লেভেলটা ক্লিয়ার করে আসতে হবে। এরপরে জানতে হবে আপনাকে হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। তো পাওয়ার ইলেকট্রনিক্স এর ক্ষেত্রটা আমাদের এইখানে একটু সীমিত, কেননা হচ্ছে আমরা হচ্ছে যে ডিভাইসটা বানাবো এই ডিভাইস গুলো আমাদের, আইওটি ডিভাইসটা মূলত থাকে হচ্ছে কন্ট্রোলিং এর ক্ষেত্রে। হ্যাঁ, এই আইওটি ডিভাইস কখনো পাওয়ার ম্যানেজমেন্ট করবে না। হ্যাঁ, আইওটি ডিভাইস কখনো হচ্ছে পাওয়ার কনভার্সন করবে না, শুধুমাত্র কি করবে, এই হচ্ছে মনিটরিং এবং হচ্ছে কন্ট্রোলিং এর কাজে ইউজ হয়। তারপরে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স জানতে হবে, যেমন হচ্ছে যদি আপনাকে হচ্ছে এমন কোন একটা ফিজিক্যাল ডিভাইস দেয়, বা আপনি প্রফেশনাল জায়গায় এমন একটা জায়গায় গেছেন তো যেখানে কোনো একটা ডিভাইসকে রান করতে হলে আপনার হচ্ছে 24 ভোল্ট পাওয়ার দরকার। তো 24 ভোল্ট পাওয়ার দরকার এখানে, বা হচ্ছে 5 এম্পিয়ার কারেন্ট দরকার। সো আপনি কি ইউজ করবেন? যদি লং টার্ম ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ট্রান্সফর্মার ইউজ করতে হবে। হ্যাঁ, যদি আপনি আরো হচ্ছে ইফিশিয়েন্ট ওয়েতে কাজ করতে চান তাহলে হচ্ছে এসএমপিএস কাজ লাগাইতে হবে। তো এই সমস্ত কিছু হচ্ছে ডিল করে কি, সেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। তো প্রোগ্রামের কথা এর আগে বলছি, সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএসপি। হ্যাঁ, যদি কেউ যা পারেন তাহলে সেক্ষেত্রে নোড জেএস, তারপর হচ্ছে জ্যাঙ্গো, তারপর হচ্ছে ফ্লাটার, রুবি, এগুলো যদি জানেন তাহলে আরো ভালো হয়। তার কারণ আইওটির ক্ষেত্রে প্রায় সকল ধরনের ল্যাঙ্গুয়েজের সাথেই আপনাকে পরিচিত থাকতে হয়। এরপরে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে এপিআই জেনারেট করা বুঝতে হবে। যেমন দেখা গেছে কি আপনারা অনেকেই হয়তো বা অনেক টিউটোরিয়াল দেখছেন যে যে ক্ষেত্রে হচ্ছে আমরা ফিজিক্যাল ডিভাইস থেকে হচ্ছে ডাটা পাঠাই বিভিন্ন হচ্ছে থার্ড পার্টি প্ল্যাটফর্মে, যেমন হচ্ছে ব্লিঙ্ক আছে, তারপরে হচ্ছে অ্যাডাফ্রুট আছে, গুগল ফায়ারবেস আছে। তো এগুলো ওয়েবসাইট গুলো হচ্ছে কি, এনারা হচ্ছে কি আপনাকে একটা এপিআই কি অলরেডি জেনারেট করে দেয়, শুধু আপনার ইউজার নেম এবং হচ্ছে আপনার হচ্ছে যে ইউআরএলটা দেয়, সেই ইউআরএল এর একটা হচ্ছে স্পেসিফিক জায়গায় আপনি হচ্ছে আপনার ডাটাটা লিখে সেই ইউআরএল এর থ্রুতে আপনি ডাটাটা হচ্ছে সেন্ড করেন। হ্যাঁ, কিন্তু আপনি যখন প্রফেশনালি কাজ করতে যাবেন তখন দেখা গেছে কি যে এই সকল থার্ড পার্টি ইউজ করাটা আপনার ক্ষেত্রে ইফিশিয়েন্ট হবে না। হ্যাঁ, দেখা গেছে আপনার এমন কোন ক্লায়েন্টের সাথে আপনার হচ্ছে কাজ করছে যে আপনি যে চাচ্ছে আপনি তার পার্সোনাল সাইটে আপনার ডাটা পাবলিশ করতে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এপিআই জেনারেট করা থাকতে হবে। তো এপিআইটা মূলত কি? এপিআইটা হচ্ছে কি ওইটা, ওই ইউআরএল, যে ইউআরএল এর থ্রুতে আমি আমার ফিজিক্যাল ডিভাইস থেকে ওয়েবে বা ক্লাউডে আমি ডাটাটা সেন্ড করতে পারি। ওয়েবসাইট কোনো কিছু বোঝে নাই, ওয়েবসাইট শুধু বোঝে আমার এপিআই বা হচ্ছে ইউআরএলটা বোঝে। হুম, তো এই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে এপিআই জেনারেট করা জানতে হবে। তো এপিআই জেনারেট তো আপনারা হচ্ছে একটু শিখে নেবেন, তার কারণ এপিআই জেনারেটটা একটু কঠিন হবে। তো এটা নিজে নিজে শিখলে ভালো হয়। আর নেটওয়ার্কিং প্রোটোকল সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। যেমন হচ্ছে কি আমরা হচ্ছে বেসিক লেভেল যে নেটওয়ার্কিংটা বুঝি, যে হচ্ছে আমাদের কম্পিউটারে একটা হোস্ট ক্রিয়েট করি, সেই হোস্টের থ্রুতে আমরা বিভিন্ন পোর্টে ডাটা জেনারেট করে থাকি। হ্যাঁ, এখান থেকে শুরু করে হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সকেট জেনারেট করি। হ্যাঁ, ওয়েব সকেট, তারপরে এমকিউটিটি প্রোটোকল, তারপরে টিসিপি প্রোটোকল, তারপরে এইচটিটিপি রিকোয়েস্ট, এই সম্পর্কে আপনাকে জানতে হবে। তার কারণ হচ্ছে কি আপনার ডিভাইসটা ইন্টারঅ্যাক্ট করবে কার সঙ্গে, আপনার হয় হচ্ছে কি লোকাল হোস্টের সঙ্গে, নয়তো হচ্ছে ক্লাউড হোস্টের সঙ্গে। তো এই সম্পূর্ণ ক্ষেত্র যেটা আপনি হচ্ছে যে আপনার একেবারে বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স সমস্ত ক্ষেত্রে আপনি ফেস করবেন হচ্ছে নেটওয়ার্কিং প্রোটোকল বা হচ্ছে নেটওয়ার্কিং এপিআই এর ক্ষেত্রে। হ্যাঁ, আপনি ধরেন যে আপনার ফিজিক্যাল ডিভাইস থেকে একটা হিউমিডিটি সেন্সরের ডাটা, যেমন DHT22 বা DHT11, বা হচ্ছে একটা হচ্ছে জিপিএস সেন্সর বা হচ্ছে জিপিএস মডিউলের একটা হচ্ছে জিপিএস কোঅর্ডিনেশন ভ্যালু,
এই ভ্যালুটা আপনি আপনার হচ্ছে পার্সোনাল সাইটে দেখাবেন বা বিভিন্ন ধরনের থার্ড পার্টি প্ল্যাটফর্মে আপনি দেখাবেন। এই সমস্ত ক্ষেত্রে আপনাকে লাগবে হচ্ছে নেটওয়ার্কিং প্রোটোকল ইউজ করতে হবে। যেমন একেবারে হচ্ছে বেসিক ক্ষেত্রে আপনি হচ্ছে টিসিপি ব্যবহার করতে পারেন বা এইচটিটিপি রিকোয়েস্ট ব্যবহার করতে পারেন। বা দেখা গেছে কি অনেক ক্ষেত্রে আপনি এই নোড এমসিইউ না দিয়ে ESP32 না দিয়ে আপনাকে দিয়ে দেওয়া হলো একটা জিএসএ মডিউল, যেখানে আপনাকে জিপিআরএস ইউজ করে আপনাকে হচ্ছে আপনার সাইটে ডাটা পাবলিশ করতে হবে। তো এই ডাটা পাবলিশের ক্ষেত্রে আপনাকে জানতে হবে নেটওয়ার্ক। হ্যাঁ, তো নেটওয়ার্ক ছাড়া এবং হচ্ছে এপিআই জেনারেট ছাড়া এই আইওটি জগতের সম্পূর্ণটাই অসম্পূর্ণ। হ্যাঁ, তো আহ, আমি রেসপন্স পাচ্ছি না, আপনারা কিছু বুঝতেছেন কিনা। আমি একটু দ্রুত যাচ্ছি যার কারণে অনেক কিছু হচ্ছে একটু স্কিপ করে যাচ্ছি। জি ভাই, বুঝতেছি ভাই। তো সর্বশেষ যেটা হচ্ছে কি আপনার ইঞ্জিনিয়ারিং সাইটে, আপনারা এখানে অনেকেই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না, তারপরেও আমি মনে করি যে যেহেতু আপনারা হচ্ছে এই সকল বিষয় নিয়ে কাজ করতেছেন, তো আপনারা এখন সবাই ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আচ্ছা, দেখা গেছে কি যে অনেক ক্ষেত্রে দেখা হয় কি ইন্ডাস্ট্রি লেভেলে যে হচ্ছে কি একজন হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে, বাংলাদেশের অনেক ভালো ভালো রেপুটেড ইউনিভার্সিটি থেকে আসছে, যে কিন্তু দেখা গেছে ইন্ডাস্ট্রি লেভেলে সে কিছু পারে না, অথচ হচ্ছে একজন হচ্ছে টেকনিশিয়ান অনেক ভালো কাজ করতে পারে। হ্যাঁ, তো এখানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আপনার স্কিল এবং আপনার নলেজ। আপনার সার্টিফিকেট আছে কিনা সেটা বিষয় না, হ্যাঁ, আপনার স্কিল। তো এটা অন্য বিষয়। বিষয়টা হচ্ছে কি এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার হচ্ছে এই কোর্স বা হচ্ছে আপনার প্রফেশনাল লেভেলের বা প্রফেশনাল লাইফের সর্বশেষ যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা সার্কিট ডিজাইন জানতে হবে। হুম, দেখা গেছে কি যে আপনি হচ্ছে আপনার একটা প্রজেক্ট বানাইছেন যেটা হচ্ছে একটা ব্রেডবোর্ডের উপর বা হচ্ছে একটা ভ্যারো বোর্ডের উপর আপনি সোল্ডারিং করে করে একটা হচ্ছে প্রজেক্ট বানাইছেন। কিন্তু আপনি যখন হচ্ছে এটাকে ইউজ করতে যাবেন, লং টার্ম ইউজ করতে যাবেন বা হচ্ছে আপনার প্রফেশনাল কাজ ইউজ করতেছেন, আপনার হচ্ছে ফ্যাক্টরিতে বা হচ্ছে আপনার জব রিলেটেড একটা কাজ দিচ্ছে আপনাকে, আপনি ডিভাইসটা ডিজাইন করছেন বা হচ্ছে প্রজেক্ট ভ্যারো বোর্ডের উপরে ওই সার্কিটটা আপনি হচ্ছে ইমপ্লিমেন্ট করছেন, কিন্তু ওই ভ্যারো বোর্ডের উপরে যে সার্কিটটা বানাইছেন এটা কিন্তু আসলে ইউজ করার মতো না। দেখা গেছে কি কোনো সময় তার খুলে যাবে বা হচ্ছে অনেক ক্ষেত্রে কারেন্টের বা ভোল্টেজের ফ্লাকচুয়েশনের কারণে হচ্ছে কি আপনার হচ্ছে সুইচিং এর ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করবে, বা হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না। তো এই সমস্ত কিছু আপনাকে ডিল করতে হবে কিভাবে, আপনাকে একটা প্রপার একটা পিসিবি ডিজাইন করতে হবে, বা হচ্ছে একটা শেষ কথা বলতে গেলে একটা হচ্ছে মাদারবোর্ড ডিজাইন করতে হবে। তো এই মাদারবোর্ড ডিজাইন করতে হলে দুইটা জিনিস আপনাকে লাগবে। সেটা একটা হচ্ছে কি, আপনি যদি একেবারে বেসিক থেকে শুরু করতে চান, যে আমি এত অ্যাডভান্স কোনো কিছু জানি না, আমি একেবারে হচ্ছে মানে হারায় যেতে চাই না, একটু হচ্ছে মিনিমাম ধৈর্যের মধ্যে আমি শুরু করতে চাই, তো সেই শুরু করার ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে প্রোটিয়াস। আর যদি বলেন যে আমি না প্রথম থেকে একটু হচ্ছে কঠিন দিকে যাব এবং হচ্ছে না আমার এটাই আমি আমার ক্যারিয়ার হিসেবে দাঁড় করাবো, তো সেক্ষেত্রে আপনাকে লাগবে হচ্ছে এলটিএম ডিজাইনার। তো আমি হচ্ছে একটু হচ্ছে প্রোটিয়াস ডিজাইনটা একটু ওপেন করে দেখাই। আমরা ইজি এরিয়া কেন ইউজ করব না? হ্যাঁ, ইজি এডিএ হচ্ছে আপনার হচ্ছে সার্কিট বা পিসিবি ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে। তবে ইজি এডিএটা হচ্ছে কি আপনি যখন হচ্ছে একটু মিড লেভেলের হচ্ছে যাবেন, যে মিড লেভেলে একটা পিসিবি তৈরি করবে, তখন আপনার ইজি এডিএ কাজ করবে। তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি হচ্ছে এলটিএম এ সুইচ করেন। এটা তো পেইড। হ্যাঁ, আপনার পেইড, কিন্তু আপনার যদি স্টুডেন্ট আইডি থাকে আপনি 1 বছরের লাইসেন্স থাকবে। হ্যাঁ, আর হচ্ছে প্রত্যেকবার ইমেল দিয়ে জেনারেট করবেন, 15 দিনের আপনাকে লাইসেন্স দিবে। আর হচ্ছে আপনি যদি ক্র্যাক ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনি হচ্ছে প্রোটিয়াস সারা জীবন আপনি ইউজ করতে পারবেন। হুম, আমি আমার একটা সার্কিট আপনাদের দেখাচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। আমার কি সার্কিটটা দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রোটিয়াস দিয়ে ডিজাইন করা। হ্যাঁ, এটা হচ্ছে প্রোটিয়াস দিয়ে ডিজাইন করা। তো প্রোটিয়াসের ক্ষেত্রে আপনি একটু মিউট করবেন, মাইক্রোফোনটা একটু মিউট করবেন প্লিজ। আমার কি সার্কিটটা 3D ভিউ আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ।
তো প্রোটিয়াসটা বিষয়টা হলো কি, প্রোটিয়াসের অনেক ক্র্যাক পাওয়া যায়, যার কারণে আপনি অনেক লং টার্ম ইউজ করতে পারবেন, এবং হচ্ছে এটার অনেক লাইব্রেরি আপনি ফ্রি পাবেন। হ্যাঁ, তো এইখানে কি করা হয়, এখানে প্রথমে আপনার হচ্ছে সার্কিটের স্কেমেটিক আঁকাবেন আপনি। দেখেন এই যে এটা হচ্ছে একটা বাক কনভার্টার। হ্যাঁ, LM2596, এটা হচ্ছে একটা অ্যাডজাস্টেবল বাক কনভার্টার। আপনি যে যখন হচ্ছে আপনার সার্কিটে দেখা গেছে কি যে আপনি কিছু একটা এমবেডেড সিস্টেম আছে বা একটা আইসি আছে, যে আইসিটা আপনার 3.3 ভোল্টে চলে বা 5 ভোল্টে চলে। তো সেক্ষেত্রে আপনার একটা লসলেস সিস্টেম দাঁড় করাইতে হবে, যেটা হচ্ছে কি বাক কনভার্টার। সবচাইতে মানে সরল সলিউশন যেটা, একটা বাক কনভার্টার দিয়ে সে ভোল্টেজটাকে কমায় দিয়ে আপনি হচ্ছে আপনার সার্কিটে ইউজ করবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে প্রথমে কি করা হয়, আপনার স্কেমেটিক ডিজাইন করা হয়। তারপরে স্কেমেটিক ডিজাইন করার ক্ষেত্রে করার পরে সেটাকে কি করা হয়, সেই স্কেমেটিকটা হচ্ছে কি পিসিবি ফরম্যাটে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তো এইখানে আপনি হচ্ছে স্কেমেটিক ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, স্কিমেটিক ডিজাইন শেষে আপনি হচ্ছে সেটাকে আবার পিসিবিতে কনভার্ট করতে পারবেন। হ্যাঁ, পিসিবি কনভার্ট হয়ে গেলে সেটাকে আপনি হচ্ছে আবার হচ্ছে এট এ টাইম হচ্ছে 3D ভিজুয়ালাইজেশন দেখতে পারবেন যে আপনার মাদারবোর্ডটা কেমন হচ্ছে। হ্যাঁ, এটা একটা ডাবল সাইড মাদারবোর্ড। হুম, এই যে দেখেন আমি এখানে ESP32 ইউজ করছি। হ্যাঁ, যেখানে নোড এমসিইউ ইউজ করলে হইতো, কিন্তু আমার এখানে হচ্ছে একটা সাইটকে হোস্ট করতে হইতো। হ্যাঁ, একটা সাইটকে হোস্ট করতে হবে, এই কারণে হচ্ছে আমি হচ্ছে ESP32 ইউজ করছি। আবার দেখেন ESP32 তে আমি হচ্ছে ট্রিগার করার জন্য কি ইউজ করছি, এখানে ড্রাইভ আইসি ইউজ করছি। আবার দেখেন আমার হচ্ছে পেরিফেরাল ডিভাইসকে রান করতে হলে আমার হচ্ছে লাগবে হচ্ছে একটা 24 ভোল্ট লাগে। তো 24 ভোল্টের জন্য আমি কি করছি, এখানে বুস্ট কনভার্টার ডিজাইন করছি। হ্যাঁ, তো আমি শুধু হচ্ছে একটু অনেক বেশি স্কিপ করে যাচ্ছি, কারণ একেবারে সময় কম, কারণ নামাজে যেতে হবে। তো আমি আসলে আপনাদের বোঝাইতে পারছি কিনা জানি না, এত কম সময়ের মধ্যে এত বেশি বেসিক কভার করা একেবারে কঠিন হয়। তো আপনারা কি, আপনাদের যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আপনি একটু বলতে পারেন। সালাম আলাইকুম। জি আহ বলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে কি, এখানে তো আপনার একটা স্লাইড দেখাচ্ছেন। তো নর্মালি হ্যাঁ, আমি আইটি নিয়ে কিছু ছোটখাটো কাজ করছিলাম। তো কাজ করার সময় দেখা গেছে হচ্ছে যে কি, 000 হোস্ট নিয়ে যখন কাজ করছি সার্ভারটা বন্ধ হয়ে যায়। অথবা ব্লিঙ্ক অ্যাপ নিয়ে যদি কাজ করলাম, দেখা গেছে সার্ভার কিছু লিমিটেশন আছে। তো কোনো হ্যাঁ, ওয়েব হ্যাঁ, ডেভেলপারের মাধ্যমে যদি আমি সার্ভার ডেভেলপ করে ওই ওয়েবের লিঙ্কটা যদি হচ্ছে আমি প্রোগ্রামে দেই, ইউআরএল লিঙ্কটা, দেখা হ্যাঁ, গেছে হ্যাঁ, সার্ভারের ভ্যালুটা হচ্ছে আপডেট হচ্ছে, অথবা হচ্ছে সার্ভার থেকে আমি কন্ট্রোল করতেছি। এই বিষয়গুলো হচ্ছে ডিভাইস টু মেশিন টু সার্ভার, সার্ভার টু মেশিন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে কি, আমাদের এই যে কোর্সটা আছে, কোর্সটাতে কি হচ্ছে যে কি সার্ভার রিলেটেড যে ডিবাগ মানে কোশ্চেন গুলো আছে, মানে সার্ভারের সাথে সিস্টেমকে কিভাবে ইন্টারফেসিং করতে হবে, কমান্ড পাঠাইতে হবে, তারপরে পিএসপির কিছু বেসিক বিষয়গুলো, এগুলো কি ক্লিয়ার করা হবে? হ্যাঁ, এটা ক্লিয়ার করা হবে। তবে এই ক্ষেত্রে আমরা হচ্ছে একেবারে ফ্রি সাইট গুলো ইউজ করব। হ্যাঁ, যে আমরা আমাদের মেন ফোকাস থাকবে হচ্ছে পিএসপি ডাটাবেস। হ্যাঁ, আমরা হচ্ছে কাজ করবো হচ্ছে HTTP রিকোয়েস্ট নিয়ে। আমাদের এই কোর্সে যেমন হচ্ছে বিভিন্ন প্রোটোকল আছে, যেমন হচ্ছে ওয়েব সকেট, MQTT, এগুলা আসলে আমরা হচ্ছে বেসিকে হচ্ছে আমরা কভার করতে পারবো না। তো আপনাদের এগুলা হচ্ছে একটু নিজেদের থেকে শিখে নিতে হবে। তবে আপনি যেটা বলতেছেন, যেটা হচ্ছে আমি মেশিন টু হচ্ছে ওয়েব, ওয়েব টু মেশিনে আমি হচ্ছে ডাটা ইনডাইরেক্ট করাবো, সেক্ষেত্রে আমরা এটা করব। হ্যাঁ, বুঝতে পারছেন? জি। তো এরপরে আসি হচ্ছে এলটিএম ডিজাইনার। হ্যাঁ, তো এলটিএম এর ক্ষেত্রে এলটিএমটা হচ্ছে কি, এই যে হচ্ছে ল্যাপটপের মাদারবোর্ড ডিজাইন, তারপর হচ্ছে স্মার্টফোনের মাদারবোর্ড ডিজাইন, বা এমনকি বলা যায় হচ্ছে যে একেবারে ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড যে হচ্ছে ইকুইপমেন্ট গুলো তৈরি হয়, বা হচ্ছে যে মাদারবোর্ড গুলো তৈরি করা হয়, এই সমস্ত কিছুর জন্য যেটা ব্যবহার করা হয়, ওয়ার্ল্ড বেস্ট যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে এলটিএম ডিজাইনার। হ্যাঁ, তো আপনি যদি হচ্ছে এলটিএম ডিজাইনারের ক্ষেত্রে হচ্ছে একেবারে এক্সপার্ট হন, তো আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। হ্যাঁ, আপনি শুধু এলটিএম ডিজাইনের উপরেই হচ্ছে আপনি আপনার ক্যারিয়ার দাঁড় করতে পারবেন। যেমন হচ্ছে দেখা গেছে কি, আমি এই কিছুক্ষণ আগে আপনাদের প্রোটিয়াস দেখাইছি। হ্যাঁ, প্রোটিয়াস এর ক্ষেত্রে কি সর্বোচ্চ আপনি ডাবল লেয়ার পিসিবি হচ্ছে ম্যানুফ্যাকচার করতে পারেন। হ্যাঁ, এখানে ডাবল লেয়ার। এই যে দেখেন আমি যে হচ্ছে নীল যে হচ্ছে ট্রেস গুলো আছে, এটা হচ্ছে বটম লেয়ার, আর হচ্ছে যে লাল গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে টপ লেয়ার। হ্যাঁ, যেটা 3D তে ভালোভাবে দেখা যাবে। এই যে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে টপ লেয়ার, আর হচ্ছে নিচে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বটম লেয়ার।
এরপরে আসে হচ্ছে এলটিএম। তো এলটিএমটা হচ্ছে আপনি অ্যাডভান্স কাজের জন্য ইউজ করতে পারেন। দেখা গেছে কি অনেক হচ্ছে প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে কি আপনি যদি সেকেন্ড ডাবল লেয়ারে করতে যান তো তবে অনেকটা জায়গার প্রয়োজন হবে। হুম। যেমন দেখা গেছে কি যে আপনি হচ্ছে STM32 হচ্ছে QFN এর হচ্ছে একেবারে হাইলি যে হচ্ছে আইসি গুলো আছে, আমি একটু ওয়েব থেকে দেখাই। এই যে দেখেন এখানে একটা আইসি দেখা যাচ্ছে। হ্যাঁ। তো এই আইসি দেখেন পিন সংখ্যা আমার মনে হয় যে প্রায় 256টা পিন। হ্যাঁ, 256টা হাইলি পিন থাকে। তো এই সবগুলো পিনকে যখন আপনি কাজ করাতে যাবেন তখন দেখা গেছে আপনার মাদারবোর্ড অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনার দরকার হবে কি আপনার হচ্ছে মাদারবোর্ডটাকে আপনি কয়েকটা লেয়ারে ভাগ করবেন। হ্যাঁ। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন যে হচ্ছে 8 লেয়ার বা হচ্ছে 10 লেয়ার, এগুলো পিসিবি যখন ম্যানুফ্যাকচার করবেন তখন আপনার হচ্ছে এই পিসিবি এলটিএম লাগবে। তখন হচ্ছে আপনার হচ্ছে প্রোটিয়াসটা তখন অতটা হচ্ছে ইফেক্টিভলি কাজ করাইতে পারবেন না। আমার কথা কি কেউ বুঝতেছেন? জি জি। তো আলটিমেটলি আপনি যদি নিজেকে প্রফেশনাল হিসেবে ক্যারিয়ার দাঁড় করাতে চান তবে আলটিমেটলি আপনাকে সুইচ করতে হবে হচ্ছে আহ, এই এলটিএম ডিজাইনের ক্ষেত্রে। আর যারা সিএসসি রিলেটেড আছেন তাদের হচ্ছে এই পিসিবি রিলেটেড কাজ করতে হবে না, আপনারা জাস্ট হচ্ছে কি বিভিন্ন প্রোটোকল নিয়ে কাজ করবেন। মেইনলি আপনাদের হচ্ছে যে প্রোটোকল নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে এমকিউটিটি এবং হচ্ছে ওয়েব সকেট। হ্যাঁ। এখানে সিএসসি যারা আছেন তাদের সবচেয়ে অ্যাডভান্স যেটা হবে সেটা হচ্ছে আপনারা হচ্ছে অলরেডি হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনারা অলরেডি জানেন। হ্যাঁ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আগে থেকে যদি ধারণা থাকে সেটা এখানে খুব ভালো প্র্যাকটিস হবে। আপনারা কোনো কেউ কোনো রেসপন্স করতেছেন না, এই কারণে আমি আসলে হচ্ছে ততটা ভালোভাবে বলতে পারতেছি না। ভাই ভাইয়া, আমি আসছি ভাই। আমি আছি রাজু ভাইয়া, আমি শুনতেছি। জি ভাই আমি আছি ভাই। আচ্ছা, এরপর আমি একটু দেখাবো আপনাদের হচ্ছে প্রোগ্রামটা। হ্যাঁ। তো এটা হচ্ছে প্রোগ্রামটা কি আমার আজকে দেখানো সর্বশেষ। সম্ভব হবে নামাজের আগে? না, আমি শুধু বেসিকটা দেখাচ্ছি যে হচ্ছে একটু প্রোগ্রামটা আলোচনা করে হয় কি। দাও। আমি যে ফেসবুকে যে গ্রুপটা দিছি সবাই এই গ্রুপে জয়েন করে যান। আপনারা মতামত দিবেন যে কয়টার সময় ক্লাস হলে ভালো হয়, আপনাদের সবার সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই কোর্সে একজন সিএসসি স্টুডেন্ট ছিল, তো একজন কি দুইজন ছিল, ওনারা কি আছেন? আছি ভাইয়া। আচ্ছা, আপনি কি হচ্ছে আমার এই প্রোগ্রামটা দেখে কি বুঝতে পারছেন যে আমার প্রোগ্রামের স্ট্রাকচারটা কি? দুইবার করে পায়খানা কম সময়। হ্যালো, কেউ একজন ইন্টারেক্ট করবেন একটু প্লিজ। তো আমার সর্বশেষ যে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট ছিল, তো প্রজেক্টটা এমন জি ছিল আসলে যে আমি হচ্ছে তো ওই যে সি প্লাস প্লাস আর জাভা শিখছিলাম স্যার। ওই জি, এটা এখানেও আমরা সি প্লাস প্লাস ইউজ করছি। দেখেন আমরা সি প্লাস প্লাস ইউজ করছি এবং হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে এবং হচ্ছে এইচটিএমএল সিএসএস ইউজ করা হয়েছে। হ্যাঁ। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে কি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। হ্যাঁ। আপনি হয়তো বা আর্ডিনো জেসন বা জেসন সম্পর্কেও জানেন বা হচ্ছে একটা এই যে ইপ্রম সম্পর্কেও জানেন। হ্যাঁ। তো এই প্রজেক্টটা ছিল মূলত একটা হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, যেখানে হচ্ছে কি 4টা আলাদা ধরনের ইভেন্ট আছে যে ইভেন্ট গুলো এট এ টাইম রান করবে। হ্যাঁ। তো এই রান করার ক্ষেত্রে কি এট এ টাইম রান করবে এবং সেই সাথে সেই ডাটা গুলোকে আমাকে হচ্ছে ক্লাউডে বা ওয়েবে সে হোস্ট করে দিবে। তো এই সম্পূর্ণ প্রজেক্ট আমাদের হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম করা হয়েছিল যে এট এ টাইম ওখানে যা হচ্ছে আমাদের হচ্ছে ক্লাউডে তাই দেখাবে। হ্যাঁ। 0.1 মিলি সেকেন্ড বা সর্বোচ্চ 3 মিলি সেকেন্ড হচ্ছে এই টাইম ইন্টারভালের মাধ্যমে আমরা হচ্ছে কি মেশিন টু ক্লাউডে আমরা হচ্ছে এই ডাটাটার রেসপন্স দেখি।
তো এই ছিল আজকের বেসিক ধারণা। যদি কারো কোনো স্পেসিফিক কোশ্চিন থাকে একটু শর্টলি বলবেন। কারো কি কোনো কোশ্চিন আছে? সালাম আলাইকুম। এটা টোটাল কয়টা ক্লাস হবে অথবা কয়টা ক্লাসের মধ্যে এই বিষয়গুলো ক্লিয়ার করা হবে? দেখেন, আপনাদের যতদিন পর্যন্ত ক্লিয়ার না হয় ততদিন আমরা চালাই যাব। তবে এক্ষেত্রে আচ্ছা আপনাদের পেশেন্ট কতটুকু আছে এটাই হচ্ছে বা ধৈর্য কতটুকু আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি আমি একটু বলি। বিষয়টা হচ্ছে যে কি, সাপোজ ধরেন হচ্ছে এখানে যে প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা আছে, ইনিশিয়ালি তো এখানে হ্যাঁ, লাইব্রেরি ডিক্লারেশন থেকে শুরু করে ধরেন পিন ডিফাইন, তারপরে পিন ইনপুট আউটপুট ডিক্লারেশন, ভেরিয়েবল ডিক্লারেশন, স্টেপ বাই স্টেপ হ্যাঁ, অনেকগুলো বিষয় আছে। তো এগুলা হ্যাঁ, হ্যাঁ, একদম প্রত্যেকটা স্ট্রাকচারের প্রত্যেকটা লাইন বাই লাইন যদি মানে ক্লিয়ার করা যায়, সেক্ষেত্রে আমি কিছুটা আইডিয়া আছে। মানে বিশেষ করে হচ্ছে যে কি থার্ড পার্টি যেসব ইয়েগুলো আছে, এগুলাকে যে এখানে আমি আর্ডিনোর সাথে সরি ইএসপির সাথে যে ইন্টারফেসিং এর যে বিষয়টা আছে, হ্যাঁ, 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 এই বিষয়গুলো একটু মানে আমাদের একটু জানা দরকার ছিল, বিশেষ করে আমার জন্য। মানে থার্ড পার্টি ইয়েগুলো আর কি, এই সফটওয়্যার গুলা। সাপোজ কথা কথা পিএসপির এই যে, একটা জাভা ইয়েগুলো ঢুকলো, এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, দেখেন এখানে লাইন বাই লাইন তো অবশ্যই আপনাকে শিখাইতে হবে, হ্যাঁ, বা এখানে আপনি অলরেডি কিছু জানেন, দেখা গেছে অনেকে কিছু জানেই না, হ্যাঁ। তো অবশ্যই তো আমরা চেষ্টা করবো লাইন বাই লাইন জানাই দিতে। যেমন হচ্ছে এখানে হচ্ছে স্ট্রাক্ট ডাটা যেটা দেওয়া হয়েছে, এটা আমরা হচ্ছে কি একটা হচ্ছে ডাটা স্ট্রাকচার হিসেবে নেওয়া হয়েছে, হ্যাঁ, যেটা আপনি অলরেডি জানেন যে হচ্ছে অবজেক্ট ডিক্লারেশন বা ক্লাস ডিফাইন করা এটা, হ্যাঁ। বা হচ্ছে এইখানে আমরা হচ্ছে কি যে একটা হচ্ছে কি ইয়ের ভিতরে একটা অ্যারের ভিতরে আমরা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কি আমার হচ্ছে হচ্ছে এইচটিএমএল যে হচ্ছে কোডটা দেওয়া আছে ইউজার ইন্টারফেসের জন্য, এটাকে আমরা হচ্ছে একটা মেমোরির মধ্যে অ্যালোকেট করে নিচ্ছি। তো এভাবে আমরা সম্পূর্ণ বিষয়টা আপনাদের হচ্ছে লাইন বাই লাইন শিখাই দিব, হ্যাঁ। কিভাবে এটা হচ্ছে ক্লাউডে গেল বা হচ্ছে কিভাবে ইউজার ইন্টারফেসে গেল, এগুলো সবকিছু তো আপনাদের দেখাইতে হবে, মাস্ট বি দেখাইতে হবে। আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া এখানে কি এমকিউটিটি তারপরে টিসিপি আইপি এগুলা কি কভার করা হবে? এগুলা হচ্ছে কভার করা হবে শুধুমাত্র বেসিক ক্ষেত্রে, হ্যাঁ, বেসিক লেভেলে আপনাকে এগুলা কভার করতে হবে। তার কারণ হচ্ছে কি এই যে দেখা গেছে কি 1 ঘন্টার একটা ক্লাসে আপনাকে সম্পূর্ণ এমকিউটিটি প্রোটোকল বা হচ্ছে ওয়েব সকেট বা বিভিন্ন ধরনের প্রোটোকল সম্পর্কে আপনাকে মানে শেখানো সম্ভব না, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা আপনাকে করব যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে বেসিক ধারণা দেব যে আপনি এইভাবে আগান, বা হচ্ছে আপনি কোনো একটা প্রবলেমে পড়লেন, সেটা আমরা চেষ্টা করবো ফিক্স করে দেওয়ার, হ্যাঁ। আর বাদ বাকি রাস্তাটা আপনাকে যাইতে হবে। জি ভাইয়া। তার কারণ হচ্ছে কি যে আপনি নিজে থেকে যদি শিখতে না চান বা নিজে থেকে যদি শিখতে না পারেন তাহলে এটা হচ্ছে আলটিমেটলি কোনো কিছু হবে না। একটা ক্লাস এসএমএস করছে সপ্তাহে কতদিন হবে? হ্যাঁ, হ্যালো, একটা এসএমএস এ প্রশ্ন করছে, দেখো আর উত্তরটা দিও। এসএমএস এর প্রশ্ন। হুম, আচ্ছা। হ্যাঁ, ইএসপির আইওটির হচ্ছে যে অ্যাপ গুলা, যে এই অ্যাপ গুলা কি হচ্ছে কি আপনি হচ্ছে ফোন রিলেটেড মানে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ, না হচ্ছে কি যে ওয়েব অ্যাপ্লিকেশন? কারণ দুইটা আলাদা জিনিস, হ্যাঁ। না, ও অ্যাপ হিসেবে দিছে সম্ভবত, ও তো এইচএসসি লেভেলের, ও মনে হয় হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড লেখছে এখানে। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি হয় যে আপনি হচ্ছে কি আপনাকে ডাটা ডাটা যে হচ্ছে আপনি হচ্ছে সেন্ড করবেন, সেই ডাটাটা কোনো না কোনো একটা ডেটাবেসে সেন্ড করতে হয়, হ্যাঁ। যেমন হচ্ছে সবচাইতে যে ভালো যে হচ্ছে ডেটাবেস সেটা হচ্ছে কি আপনি নোড জেএস ইউজ করতে পারেন, নোড জেএস ডাটাবেস, বা হচ্ছে ওই যে জ্যাঙ্গো ডাটাবেস গুলো ইউজ করা হয় বিভিন্ন ধরনের। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে প্রথমে হচ্ছে আপনার ডেটাবেসে হচ্ছে ডাটা পাঠাইতে হবে এমকিউটিটি প্রোটোকলে, সেই ডাটাবেস থেকে আপনাকে সকেট প্রোটোকলের মাধ্যমে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপে নিতে হবে। অনেক ক্ষেত্রে এমকিউটিটি প্রোটোকল ইউজ করে আপনাকে অ্যাপে নেওয়া যায়। মূলত ডাইরেক্টলি কখনো আপনার অ্যান্ড্রয়েড ফোন ফিজিক্যাল ডিভাইসের সঙ্গে ইন্টারাক্ট করবে না, হ্যাঁ।
ফিজিক্যাল ডিভাইস শুধুমাত্র হচ্ছে কি আপনার লোকাল হোস্টের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে বা ওয়েব অ্যাপ্লিকেশনের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে, ডাইরেক্টলি কোনো মোবাইল অ্যাপ্লিকেশনের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে না। তবে সেক্ষেত্রে ইন্টারাক্ট করা যায় যদি আপনার মোবাইল অ্যাপ্লিকেশনটা যদি ওয়েব অ্যাপ্লিকেশনের হচ্ছে একটা ইন্টারফেস হয়। তো দেখা গেছে কি যে আপনার হচ্ছে একটা ব্রাউজারের কোনো একটা সাইট আপনি আপনার অ্যাপের ভিতরে দেখাচ্ছেন, সেক্ষেত্রে ডাইরেক্টলি ও ইন্টারাক্ট করতে পারবে। আর কোনো প্রশ্ন আছে? আর এখানে একজন এইচএসসি লেভেলের প্রশ্ন করছেন ভাই, শোনেন বিষয়টা হচ্ছে কি আপনি এইচএসসি লেভেল হন আর হচ্ছে গ্রাজুয়েশন লেভেল হন, আপনাকে খাটতে হবে এই লেভেলে। হ্যাঁ, অনেক অনেক প্রজেক্ট আছে বা অনেক ধরনের প্রফেশনাল প্রজেক্ট আছে যে ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং করতে হবে, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। হ্যাঁ, আবার অনেক প্রজেক্ট আছে যেমন হচ্ছে মিড লেভেল থেকে একটু হাই লেভেল পর্যন্ত আপনাকে ইঞ্জিনিয়ারিং না পড়লেও যেতে পারবেন। যেমন যদি আপনি হচ্ছে রেডিও টেলিমেট্রি সিস্টেম নিয়ে যদি কাজ করতে চান, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের কম্পিউটিং সিস্টেম নিয়ে কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। আর যদি বল যে না আমি টুকটাক হচ্ছে মিড রেঞ্জের কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট বা হচ্ছে আহ, এই যে ধরেন যে হচ্ছে ইউজার এন্ডিং এ কিছু হচ্ছে ডিভাইস আমি ম্যানুফ্যাকচার করবো বা বানাবো বা নিজে ইউজ করার জন্য কিছু বানাবো, সেক্ষেত্রে আপনার এইচএসসি লেভেল যথেষ্ট। সামন ভাই আমরা কি শেষ করে দিব? হ্যাঁ, আমরা শেষ করে দিব। আর সবাইকে বলতেছি, হ্যাঁ আপনারা গ্রুপে অ্যাড হয়ে যান আর গ্রুপে ডিসকাস করবেন পরবর্তীতে ক্লাসটা, হ্যাঁ কখন কয়টার সময় দিলে ভালো হয়। কারণ আজকে মনে হয় অনেক অলরেডি নামাজ কয়েকজনের মিসিং হয়ে গেছে, এই জন্য আমরা খুব দুঃখিত। আপনারা একটু মানে ফেসবুক গ্রুপে ডিসকাস করবেন আপনারাই। এই ট্রেনিং গ্রুপটা আছে না, ইলেকট্রোফেক ট্রেনিং গ্রুপ, এই গ্রুপে ডিসকাস করবেন যে কখন কবে ক্লাসটা হলে ভালো হয়। তো তো তারপর আমরা ওইটার উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসটা নিয়ে নিব। আর অল্প সময় আসলে এগুলা